তো আসলে আমরা এখনো পর্যন্ত এই যে বাজেটের যে ইমপ্লিমেন্টেশন প্রোগ্রেস এই 2026-এ প্রথম অর্থ বছরের প্রথম 10 মাস কোনো খাতে সেক্টরে আমরা দেখেছি 9 মাস, এইগুলোর বিবেচনায় নিলে আসলে এই যে লক্ষ্যমাত্রাগুলি, সেই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। আর হচ্ছে সেটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে বড় আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করাটাই হবে চ্যালেঞ্জ। সেটা বাস্তবায়ন কিভাবে হবে এবং বাস্তবায়ন করতে পারলেই হচ্ছে বড় বাজেট দেওয়াটার সার্থকতা। আর রেভিনিউ মোবিলাইজেশন, রাজস্ব আহরণের ক্ষেত্রে আমরা বরাবরের মতো যেটা দেখছি যে বড় একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়, বড় লক্ষ্যমাত্রার পাশাপাশি সেখানে আসলে আহরণটা অনেকখানি হয় না। এবং দেখা যাচ্ছে যে 2027 অর্থ বছরে আপনারা জানেন ইতিমধ্যে 6,95,000 কোটি টাকা সেটা প্রাক্কলন করা হয়েছে। 2026-এর যে রিভাইজ বাজেটে সেটা 2026-এর বাজেটে সেটা 5,88,000। তো এখন এখানে প্রবৃদ্ধিটা ধরা হয়েছে 2027-এ 18.2%। আমরা যেটা হিসাব করেছি যে 2026-এর যে আহরণ হওয়ার কথা, আমরা গত অনেক বছরের ট্রেন্ডগুলো দেখে যে অ্যানালিসিসটা আমরা করে থাকি, সেই দিক থেকে দেখা যাচ্ছে যে 4,50,000 কোটি টাকা 2026-এ আহরণ হবে। সেটা যদি হয় তাহলে এই যে 2027-এর জন্য লক্ষ্যমাত্রাটা দেওয়া হলো সেটা পূরণ করতে হলে বাড়তে হবে 54.4% প্রবৃদ্ধিটা হতে হবে, যেটা বর্তমানে যে সক্ষমতা আছে এনবিআরের, প্রশাসনিক দক্ষতা, অটোমেশনের দক্ষতা, এগুলি যে আছে সেইটার প্রেক্ষিতে এবং সংস্কার যদি আরও বেগবানভাবে শুরু না করা হয় তাহলে সেই প্রেক্ষিতে এটা আহরণ করা 54% প্রবৃদ্ধি করা কষ্টকর হবে। আর এখানে পাবলিক এক্সপেন্ডিচারের ক্ষেত্রে অর্থাৎ সরকারি ব্যয় কোন কোন খাতে আছে সেখানে যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে যে আমরা এই স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তি এবং সামাজিক সুরক্ষা এবং কল্যাণ, এই খাতেই কিন্তু যে পরিবর্তনটা, সেখানে পরিবর্তনগুলো বেশি হয়েছে, ইতিবাচক। কয়েকটা খাতে কমেছে। আর পাবলিক সার্ভিস সেক্টরের ক্ষেত্রে ফাইন্যান্স ডিভিশন তাদের একটা বরাদ্দ থাকে বরাবরের মতোই বেশি, এবং আমরা সেখানে এই বছরে ওইরকম একটা ট্রেন্ড দেখছি। আর যেটা সবসময় আলোচিত হচ্ছে যে আমরা বলছি যে অপারেটিং যে অপারেটিং কস্টটা অর্থাৎ পরিচালন ব্যয়, সেই পরিচালন ব্যয়টা বাড়ছে এবং পরিচালন ব্যয় এখানে যে প্রাক্কলন করা হয়েছে যে সেগুলোর কোথা থেকে দেওয়া হবে এবং কিভাবে কোন কোন জায়গায় আছে, কোন কোন জায়গায় কতখানি প্রবৃদ্ধি হবে। এখানে দেখেন যে যেই জায়গাগুলি, খাতগুলি আছে তার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সেটা হচ্ছে বাড়তি রাখা হচ্ছে ব্লক অ্যালোকেশন। সরকার যে বিভিন্ন প্রকল্পে যে থোক বরাদ্দ, এই থোক বরাদ্দে কিন্তু অসম্ভব রকমের উল্লম্ফন, 998% বৃদ্ধি হবে। অন্যান্য খাতে যেমন পে অ্যালাউন্স 5.5, গুডস অ্যান্ড সার্ভিসেস 7.4, এরকমভাবে আছে। সাবসিডির ক্ষেত্রে এবং কারেন্ট ট্রান্সফার যে সেখানে 9.3। কিন্তু এই যে থোক বরাদ্দ, এটা একটা চিন্তার বিষয়, কারণ থোক বরাদ্দ জানেন যে সেখানে কোনো প্রকল্পের জন্য, নির্দিষ্ট প্রকল্পের জন্য থাকে না। তো সেই জন্য এগুলোর জবাবদিহিতা নিশ্চিত করাটা খুব কঠিন হয়, সেখানে অপচয় হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা কিভাবে এটার জবাবদিহিতা নিশ্চিত করবেন, ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করবেন সরকার, তাদেরকে এই ব্যাপারে খুব নজর রাখতে হবে। বাজেট ডেফিসিট, ঘাটতি বাজেট আমাদের দেশে বরাবরের মতোই ঘাটতি বাজেট হয়, পৃথিবীর অনেক দেশেই ঘাটতি বাজেট হয়, কারণ ব্যয়ের খাতগুলো অনেক বেশি থাকে, আয় সবসময় সেই ব্যয়ের সমপরিমাণ হয় না। কিন্তু যেখানে আমরা দেখছি যে বাজেট ঘাটতিটা কিভাবে মেটানো হবে, সেখানে ব্যাংক বরোয়িং, চলমান অর্থ বছরের মতোই এখানে ব্যাংক বরোয়িংয়ের উপরে অনেকখানি জোর দেওয়া হয়েছে। 1,12,000 কোটি টাকা আসবে ব্যাংক থেকে, নন ব্যাংক থেকে কিছুটা কম 15,000 কোটি টাকা। কিন্তু তার বাইরেও আরও যে বাজেট ঘাটতি, কারণ বাজেট ঘাটতিটার পরিমাণটাও বেশি যেহেতু বাজেটের আকারটা বেশি,
তো বিদেশি ঋণ এবং অনুদান সেখান থেকেও আসবে। বিদেশি ঋণ থেকে 1,09,850 কোটি টাকা, সেটাও কিন্তু বেশি। এখন দেখেন দুটো জিনিস আলোচনার বারবার আসছে, যে সেটা হচ্ছে যে ব্যাংক খাত থেকে যেহেতু জাতীয় রাজস্ব বোর্ড এমনিতেই যে টার্গেটটা দেওয়া হয় সেটা তারা পূরণ করতে এখনও সক্ষম হয়ে উঠতে পারেনি, এবং সেই জন্য ব্যাংক খাত থেকে ঋণটা নেওয়া হচ্ছে। ব্যাংক খাতের যদি এই ঋণটার সরকার ক্রমান্বয়ে তার পরিমাণটা বাড়াতে থাকে, তাহলে এই বাজেটের আপনারা পরবর্তীতে আলোচনা করব, এবং বাজেট ইতিমধ্যে আপনারা দেখেছেন, এটা নিয়ে আপনারা রিপোর্টিংও করেছেন, যে বাজেটটার মূল বিষয়টাই হচ্ছে যে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানো হবে, কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এখন যদি এই ব্যাংক থেকে সরকারি অনেক বেশি পরিমাণে টাকা নিয়ে নেয়, তখন যদি এই ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য তার ঋণ প্রয়োজন হয়, তখন ঋণের একটা লিকুইডিটির একটা সমস্যা থাকবে, এবং তখন যদি লিকুইডিটির সমস্যা থাকে তখন কিন্তু ঋণের সুদের হার আরও বেড়ে যাবে। বর্তমানে বেশি সংকোচনমূলক মুদ্রানীতির কারণে যেটা করতে হয়েছে মূল্যস্ফীতি কমানোর জন্য। তো সেইখানে একটা চিন্তার বিষয়, সেটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে যে বিদেশি ঋণের ক্ষেত্রে সেটাও দেখেন, ঋণের ঋণ এবং জিডিপির যে রেশিওটা, এটা বাড়ছে, কিন্তু সেটা কোনো চিন্তার কারণ না যদি আমাদের সক্ষমতা থাকে, এবং ঋণ নিয়ে যদি আমরা সেটা উৎপাদনমূলকভাবে স্বচ্ছতার সাথে সেটা ব্যবহার করতে পারি, সেটা থেকে আমরা রিটার্ন পেতে পারি। অর্থাৎ রিটার্নটা কিভাবে? কর্মসংস্থান হবে, মানুষের আয় বাড়বে, ভোগ বাড়বে, কেনাকাটা হবে, অর্থনীতিতে চাঞ্চল্য ফিরে আসবে। সেই রকম যদি না হয় তাহলে তো ঋণ নিয়ে লাভ নাই। আরেকটা বিষয়, যে ঋণ কিংবা অনুদান সেগুলো আপনি যদি ভালোভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে সেটা তো আর বাড়তি পরবর্তীতে পাওয়াটা দুষ্কর হবে, এবং সেটাও কিভাবে সুশাসনের সাথে ব্যয় হচ্ছে সেটাও কিন্তু দেখার বিষয়। অর্থাৎ আমরা দেখি যে আমাদের পাইপলাইনে অনেক বিদেশি সাহায্য, বিদেশি অনুদান থাকে, আমরা কিন্তু সেটা অ্যাবজর্বও করতে পারি না, ব্যয় করতে পারি না, যেটা আমাদের যে এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্যা হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বাজেট, এই ডেফিসিট, ঘাটতি বাজেটের যে কাঠামোটা, এই কাঠামোটা নিয়েও কিন্তু সরকারকে খুবই সতর্ক থাকতে হবে।